প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উপসর্গ নিয়ে কথা বলবো। তো আমরা জানি উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই এবং যেগুলো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। সেটি হচ্ছে উপসর্গ। তাহলে আমরা কি বললাম? উপসর্গ কেমন শব্দ? উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। কেমন শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। এই অব্যয়সূচক শব্দাংশগুলোর কি স্বাধীন কোনো অর্থ আছে? স্বাধীন কোনো অর্থ নেই এবং এগুলো স্বাধীন পদ হিসেবেও ব্যবহৃত হতে পারে না, কিন্তু যখন নতুন কোনো শব্দের পূর্বে বসে তখন নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন আমি লিখলাম হচ্ছে কাজ। কি লিখলাম? কাজ। কি লিখলাম? এখন কি লিখলাম? এখন লিখলাম হচ্ছে সময়। দেখো, কাজ এবং সময় এই দুটি হচ্ছে মৌলিক শব্দ, কিন্তু এর আগে যদি আমি এই সু শব্দাংশটি বসাই তাহলে কি হয়ে গেল? সুকাজ। আর আমি যদি সময়ের আগে বসাই তাহলে কি হচ্ছে? সুসময়। তাহলে আমরা দেখি এই সু, এই অব্যয়সূচক শব্দাংশটির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন কাজের আগে বসে তখন সুকাজ এবং যখন সময়ের আগে বসে তখন সুসময়, নতুন অর্থবোধক শব্দ তৈরি হলো। এই বিষয়টি আমি আরো পরিষ্কার করার জন্য তোমাদের আরো একটু উদাহরণ দিচ্ছি। এখন আমি যদি বলি যে কু, দেখো এই কু, এই অব্যয়সূচক শব্দাংশটির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন কাজের আগে বসে তখন কি হয়? কুকাজ, এবং যখন সময়ের আগে বসে তখন হচ্ছে কি? কুসময়। তাহলে দেখো নতুন দুটি অর্থবোধক শব্দ তৈরি হয়ে গেল। কু বসে কুকাজ এবং কুসময়, সু বসে সুকাজ এবং সুসময়। সুতরাং আমরা বলতে পারি উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ, শব্দের অংশ যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। এবং তোমরা দেখো এখানে লেখাই আছে যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করাই হচ্ছে উপসর্গের কাজ। তাহলে আশা করি তোমরা উপসর্গের যে ডেফিনেশন, যে সংজ্ঞাটি, এই সংজ্ঞাটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এখন আসো যে উপসর্গ সংশ্লিষ্ট কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যে বিষয়গুলো আমাদের জানতে হবে একটু দেখো। যেমন এখানে লেখাই আছে উপসর্গ কেমন শব্দ? উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ। এটি আমরা আগেই বলেছি। এটি শব্দের আগে বসে, এটিও বলেছি। স্বাধীন পদ হিসেবে সাধারণত বাক্যে ব্যবহৃত হতে পারে না, এটিও আমরা বলেছিলাম। এরপরে দেখো, যদি উপসর্গ শব্দটি আমরা ভেঙে ফেলি তাহলে কি হয়? উপযোগসর্গ, সেটি হচ্ছে কি? উপসর্গ। দেখো, উপযোগসর্গ, সেটি হচ্ছে উপসর্গ। আচ্ছা, এখন আমরা খেয়াল করি এই উপসর্গ শব্দটিও কিন্তু এখানেও একটি উপসর্গ রয়েছে। সেটি কোন উপসর্গ? উপসর্গ। দ্যাট মিনস আমরা বলতে পারি কি এই উপসর্গ শব্দটি হচ্ছে উপসর্গ সাধিত শব্দ। উপসর্গ যেহেতু শব্দ গঠনের একটি মাধ্যম বা প্রক্রিয়া, অর্থাৎ উপসর্গ দিয়ে কি হয়? নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। সুতরাং আমরা বলতে পারি উপসর্গ ব্যাকরণের শব্দতত্ত্বে, কোথায়? শব্দতত্ত্বে, বা এটির আরেকটি নাম হচ্ছে রূপতত্ত্ব। এটির আরেকটি নাম হচ্ছে কি? রূপতত্ত্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি মরফোলজি। ইংরেজিতে কি বলি? মরফোলজি। এই বিষয়টা তোমরা একটু খেয়াল করে রাখবা। ইংরেজিতে কি বলি? মরফোলজি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এই উপসর্গ শব্দটি, এটি সংস্কৃত ভাষার শব্দ, এটি আমাদের জানতে হবে। আর উপসর্গ শব্দটির যদি আমরা প্রকৃতির প্রত্যয়টা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? এখানে শুরুতে উপসর্গ, দ্যাট মিনস উপটা হচ্ছে কি? উপসর্গ। এটিকে আমরা আলাদা করে লিখলাম। এরপরে স্বর্গ, এটি প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রেষ যোগ অ। দেখো এখানে ধাতু কোনটি? এখানে ধাতু হচ্ছে শ্রেষ। এই জায়গায় শ্রেষের সামনে কিন্তু ধাতু দ্যোতক চিহ্ন রয়েছে। সুতরাং আমরা বলতে পারি কি উপসর্গ হচ্ছে কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কি সাধিত শব্দ? কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আর উপসর্গ যে স্বর্গ শব্দটি রয়েছে, এই স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। স্বর্গ শব্দের অর্থ হচ্ছে কি? অধ্যায়। এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য খুব ক্লিয়ারলি তোমাদের মনে রাখতে হবে। এরপর আরো একটি বিষয় দেখো, আমরা আগে বলেছিলাম যে উপসর্গগুলোর স্বাধীন কোনো অর্থ নেই, কিন্তু যতগুলো উপসর্গ আমরা শিখব এই উপসর্গগুলোর মধ্যে কয়েকটি উপসর্গ, যেমন ইতি, অতি, রাম, কৃতি, এই কয়েকটি উপসর্গ স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। এই বিষয়টি তোমাদের একটু খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। কি বললাম? ইতি, অতি, রাম, কৃতি, এই চারটি উপসর্গ
অনেকাংশেই স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা আলোচনা করব হচ্ছে উপসর্গের কাজ। আচ্ছা দেখো, বোর্ডে একটু খেয়াল করে দেখো যে উপসর্গ যে কাজগুলো, এই কাজগুলো আমরা এখন দেখব। যে উপসর্গ কি করে? উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ কি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, অর্থাৎ নতুন অর্থবোধক শব্দ তৈরি করা উপসর্গের একটি অন্যতম কাজ। এরপরে দেখো কি বলছে, যে শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থাৎ শব্দের অর্থের পূর্ণতা দান করে। উদাহরণ হিসেবে তোমাদের এই নিচের উদাহরণগুলো একটু তোমরা খেয়াল করে দেখবা। এরপরে দেখো কি বলা আছে, যে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। তাহলে আমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পারবো যে উপসর্গের কয়টি কাজ এখানে বলা আছে? 5টি কাজ। 1 নম্বর হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় উপসর্গ দিয়ে, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটানো হয়, শব্দের অর্থের সংকোচন ঘটানো হয় এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটা হয়। তাহলে আমরা এই অংশে উপসর্গের 5টি কাজের কথা উল্লেখ করলাম।